আন্দোলনের কারণেই কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। এই শাহবাগীরা আন্দোলন করে কিন্তু কাদের মোল্লাকে ফাঁসি পেয়েছে। দিলওয়ার হোসেন সাঈদীর ব্যাপারেও ওই রকম একটা রায় ছিল, কিন্তু জনমতের কারণে সেই সময় সরকার সাহস পায় না, যেটা পরবর্তী সময় পিজি হাসপাতাল নিয়ে এসে তাকে হত্যা করলো। সেদিন ফাঁসি দিতে কিন্তু সাহস পায় না, তার ফাঁসির দণ্ড কিন্তু আজীবন হয়েছিল। তা কি হলো, কি জন্য হলো? জনমতের কারণে তো হয়েছিল। কাদের মোল্লার ফাঁসি কি জন্য হলো? শাহবাগীদের আন্দোলনের কারণে কিন্তু সেদিন আবার ওটা পরিবর্তন করে ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল। তাই আজকে মহামান্য আদালতের থেকে সর্বোচ্চ পর্যায়ের সর্বোচ্চ প্রধান বিচারপতি যদি এই ধরনের কথা বলেন, আমাদের দুঃখ প্রকাশ করা ছাড়া কোনো কারণ নেই। কারণ উনিও একসময় ছাত্র রাজনীতি করে এসেছেন। যে এই যে আজকে যে আন্দোলনটা ছাত্ররা করছে, তারা প্রথম যখন আন্দোলন শুরু করেছিল তাদের ওই আন্দোলনের নাম ছিল কি? কোটা সংস্কার আন্দোলন। হ্যাঁ, কোটা সংস্কার। তারা কিন্তু কোটা বাতিল চাইছিল না, তারা সংস্কার করার জন্য বলেছিল। সরকার জিদ ধরে বাতিল করে দিয়েছিল, রাইট, একটা রাইট। কোটায় বাতিল করে দিয়েছিল। ওই জায়গায় ফিরে আসেন। আমি যে প্রথমে যে ইঙ্গিতটা দিয়েছি, ছাত্ররা যারা আন্দোলন করেছে বা করছে এখন, তারা এত অবুদ্ধিমান, কম বুদ্ধিমান বা এত তারা নাবালক ছিল না। তারা এটাকে সম্মান দিয়েই কিন্তু তারা বলেছে কোটা সংস্কার করতে হবে। সেখানে সরকার জিদ ধরে কোটা বাতিল করে দিল। আবার কোর্টের মাধ্যমে আবার সেই কোটা পুরোনো জায়গায় যেখানে ছিল ওই জায়গায় ফেরত নিয়ে আসলো। এইটা তো আজকে সমস্যা। একটা জিনিস বুঝতে হবে, যে একজন এখানে বলেছেন মুক্তিযোদ্ধা যতগুলি আসে করতে মুক্তিযুদ্ধে, এখন তার সংখ্যার চেয়ে ভুয়া মুক্তিযোদ্ধা এই আমলে বেশি হয়েছে। তাদের সন্তানরা সুযোগ পাবে। একজন বলেছেন যে আমিও মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, আমি কিন্তু এখন ভাতা নেই, আমি যাইও না ওদের কাছে। আর মুক্তিযোদ্ধা ছিল আমার ওখানকার যিনি এমপি মন্ত্রী, ওনার কাছে ইন্টারভিউ আমি যাই না। এখন কথা হলো যে মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধে তিনি গিয়েছিলেন, অনেক বড় অবদান তার, অনেকে মারাও গিয়েছেন, শহীদ হয়েছেন অনেকে। হুম। কিন্তু বয়স যাদের, একজন যে বললেন তাদের সন্তানদের বয়স হয়ে গেছে 30, 40, 50 বছর, ওই পর্যন্ত ধরেন আপনারা মেনে নিন, তারপর আবার নাতিরা চলে আসবে। এমনও আছে একজন মুক্তিযোদ্ধার 4 জন সন্তান, 4 জনই মুক্তিযোদ্ধা চাকরি পেয়েছে। সে তো বিশেষ না সাধারণ। এই যে যে অপকর্মগুলি হচ্ছে, অপকর্মই করলেন। আপনি একজনকে দিতে পারেন, 2জনকে দিতে পারেন, একজনের 7টা ছেলে তাকে দিয়ে দিন, তারা নাম কারো কোথায়। আরেকটা কথা হলো যে মুক্তিযোদ্ধা ছেলেরা কি এতই কম মেধাবী? হ্যাঁ, কম মেধাবী হওয়ার আবার এখানে ব্যাখ্যা আছে। দেখেন, স্বাধীনতা যুদ্ধে যারা গিয়েছিলেন, মুক্তিযোদ্ধারা গিয়েছিলেন, তারা হুম। ম্যাক্সিমাম ছিল কম লেখাপড়া জানা সাধারণ মানুষ। মাঠে কাজ করত, বিভিন্ন ভাবেই করতো। এবং ছাত্ররা, সেই হুম। ছাত্ররা মুক্তিযুদ্ধ ফেরার পরে সেই ছাত্ররা অনেকেই ভালো লেখাপড়া করতে পারেনি। তারা সাধারণ জীবনযাপনে চলে গেছে বিভিন্ন কারণে অকারণে, যে কারণে তাদের সন্তানেরা বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া শিখে মেধা তালিকায় তারা চাকরি পাবে, এটা আশা করা খুব কঠিন। এটা হলো বাস্তবতা। মুক্ত ছেলে মানেই কম মেধাবী, এর কারণ হলো এইটাই যে তারা ভালো পরিবেশ শেষে পায়নি মুক্তিযুদ্ধ ফিরে আসার পরে, অল্প অথবা কিছু এমনও কষ্ট হতে পারে ছিল। তারা যখন জানবে যে আমাদের তো কোটা আছে, আমাদের লেখাপড়ার প্রয়োজন নাই অত বেশি, এটাও যখন একটা না, মাইন্ডসেট তখন হয়ে যায়। এগুলি ছিল, তখন এগুলি ছিল না। তখন এই যখন মুক্তিযুদ্ধ ফিরে আসছে, তখন হুম। এগুলি ছিল না। তারপর দেখেন এখানে যে জিনিসটা হচ্ছে যে হুম। এখন ধরেন 30%, 30% তো আপনি পাওয়া যাবে না। বিসিএস এর এই পর্যায়ে এসে 30% আপনি পাবেন না। এখন আগে 30% ছিল, ঠিক আছে, করে ফেলেছেন। এখন তো আপনি কমাতে পারেন। যেটা সংস্কার, যারা কোটা সংস্কার তারা কিন্তু ওইটাই ফেলেছিল। এবং কোটা সংস্কার অত্যন্ত যৌক্তিক ভাবে এখন অনগ্রসর এবং প্রতিবন্ধীদের ব্যাপারেও তাদের একটা মাইন্ড, সফট মাইন্ড ছিল। কিন্তু আমার কথা হলো, যেখানে যে যে প্রশাসনে গিয়ে দেশটাকে পরিচালনা করতে হবে, সারা দেশটাকে পরিচালনা করবে বিভিন্ন পদে থেকে, সচিবালয় থেকে, তাদের এই সমস্ত জায়গাতেও একেবারে কোটার ভিত্তিতেই দিতে হবে। অন্য জায়গায় দেওয়া দিলে ক্ষতিটা কি? তারা দিতে চান, আপনি দেন, অন্য অন্য জায়গায় দেন। একটা চূড়ান্ত পর্যায়ে সবাইকে দিতে হবে, বা এত পার্সেন্ট এটা তো হয় না। তাহলে সাধারণ ছেলেরা লেখাপড়া শিখতেছে, তারা যাবে এটা কোথায়? তারা যাবে ঠিক আছে। অতএব অতএব কোটা সংস্কার দাবি যারা করেছিল, তারা বাতিল চেয়েছিল না, তাদের দাবি যৌক্তিক ছিল। এখন তারা যে যেহেতু সরকার নিজে গদতুমি করে এই কাজটা করেছিল,
এখন দেখেন, আন্দোলনের মধ্য দিয়ে যে কোর্টের রায় পরিবর্তন হয় না, এটা কি সত্য? এটা সত্য না। আন্দোলনের কারণেই কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। এই শাহবাগীরা আন্দোলন করে কিন্তু কাদের মোল্লাকে ফাঁসি দিয়েছে। দিলওয়ার হোসেন সাইদির ব্যাপারেও ওই রকম একটা রায় ছিল, ফাঁসি টাসি এই ধরনের। কিন্তু জনমতের কারণে সেই সময় সরকার সাহস পায় না, যেটা পরবর্তী সব পিজি হাসপাতাল নিয়ে এসে তাকে হত্যা করলো। সেদিন ফাঁসি দিতে কিন্তু সাহস পায় না, তার ফাঁসির দণ্ড কিন্তু আজীবন হয়েছিল। তা কি হলো, কি জন্য হলো? জনমতের কারণে তো হয়েছিল। কাদের মোল্লার ফাঁসি কি জন্য হলো? শাহবাগীদের আন্দোলনের কারণে কিন্তু সেদিন আবার ওটা পরিবর্তন করে ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল। তাই আজকে মহামান্য আদালতের থেকে সর্বোচ্চ পর্যায়ের সর্বোচ্চ প্রধান বিচারপতি যদি এই ধরনের কথা বলেন, আমাদের দুঃখ প্রকাশ করা ছাড়া আর কোনো কারণ নেই। কারণ উনিও একসময় ছাত্র রাজনীতি করে এসেছেন, আমি তাকে ভালো করে, খুব ভালো করে আমি চিনি। তাই আজকে মহামান্য আদালতের কাছে আমরা এটুকু যদি প্রত্যাশা করি, তাদের দোষ হবে না। সেটা হলো এই কথা যখন উনি বললেন, এখানে হাজার হাজার না, কোটি কোটি ছাত্রদের, তরুণ ছাত্ররা যারা আগামী দিনের ভবিষ্যৎ, তাদের অন্তরে ব্যথা লেগেছে, তাদের অন্তরে ব্যথা লেগেছে। আমি এমন কথা বলবো না যেখানে অধিকাংশ মানুষ ব্যথা পাবে। এই গেল। এখন যদি এই মহামান্য আদালত আমাকে যেমন সৌমোটো করেছিল আমার কথার কারণে, এবং আমাকে সাজা দিয়েছিল, আমার সাজা কমায়ও নেই, আমাকে জামিনও দেয়নি, আমি তাতে পরোয়াও করিনি। কিন্তু কথা হলো, আজকে বাংলাদেশে যে দুর্নীতি, এই দুর্নীতির ব্যাপারে মহামান্য আদালত বলুক, যাদের বিরুদ্ধে এইগুলি ব্যবস্থা মানে অন্যায় পাওয়া যাবে, তাদের সম্পত্তি সব বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে নিয়ে আসতে হবে। এর কোনো নাই, এর কোনো ব্যর্থ হওয়ার কোনো সুযোগ থাকবে না। এটা বলুক না কেন? আবার আবার নতুন করে এর আইনের কি দরকার আছে? বেনজির আহমেদ, আজিজ আহমেদরা দুর্নীতি করতে শত শত কোটি টাকা উপার্জন করেছে, বাড়ি গাড়ি জায়গা দখল করেছে। যেটা পাওয়া গেছে ওটা নিয়ে একটা সরাসরি এদের মামলা করে তো ওই ইয়ে দরকার নাই, ওই আইন আদালত দীর্ঘসূত্রের দরকার নাই। সরাসরি নিয়ে এসে সরকারের কোথায় করে জমা দেন, সরাসরি তাদের সম্পত্তি বিক্রি করে দেন, সম্পত্তি তাদের আপনার সরকারের আছে নিয়ে আসে। এইগুলির ব্যাপারে একটা নির্দেশনা দিলে আমরা খুশি হব, এই জাতি বর্তমান খুশি হবে। শেষে এসে বলতে চাই, এই বর্তমানে এই দেশে স্বাধীনতা যুদ্ধ করতে গিয়ে যত মানুষ মারা গিয়েছে, আরেকজন ভাই বলেছেন, তার সাথে কিন্তু আমি একমত পোষণ করে পাচ্ছি না। যে 30 লক্ষ মানুষ যে মারা গেল, তারা তো এই দেশের মানুষ। তারা তো অনেকে ওই 2000 টাকা করে সেই সময় দিয়েছিল, সেটাকে অনেকে পায় নাই। তাদের নামও কিন্তু আমি 30 লক্ষ বলতেছি ঠিক, কিন্তু আপনি 30 লক্ষ খাতা বের করেন না কেন 53 বছর পরে? কেন আমি 30 নম্বর রেজিস্টার খাতা না বানিয়ে আমি জেলা থেকে থানা, থানা থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে গ্রাম তৈরি করলে কেন? আমি যদি ভোটার লিস্ট করতে পারি 16 কোটি, যদি আমি 11 কোটি ভোটার লিস্ট বানাতে পারি, তাহলে আমি কেন, আমি স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন, সে খেটে খাওয়া লোক হোক, মহিলা হোক, পুরুষ হোক, তাদের নামের তালিকাটা আজকে 15.5 বছরে কেন আমি করলাম না? কথাই বলতেছি, আমি 30 লক্ষ কেন সেই নামের তালিকাটা প্রস্তুত হলো না? আমি যদি 11 কোটি ভোটার বানাতে পারি। এইবারে তারা যারা মারা গেছে, তাদের কি কোনো কিছু প্রাপ্য নাই? তাদেরকে কোনো কিছু প্রাপ্য নাই? তারা মুক্তিযোদ্ধা হতে যেতে অনেকেই, যাওয়ার আগে অনেকে মারা গেছে। আমার কোনো ওহিদ নামে একজন প্রত্যেকটা যুবক, সেই সময় ওহিদ, রাজু, এরা ওখানে সেদিন মারা গেছিল, আর পাকিস্তান সরাসরি সম্মুখীন। তার ভাই দীর্ঘদিন বেঁচে ছিলেন, চেষ্টা করেছেন, সেই গিয়ে সার্টিফিকেট পায় নাই, সুযোগ পায় নাই, অথচ ভুয়ারা এখানে এসে দখল করে নিয়েছে। তাই আজকে আপনার এই এতে আমি সবশেষে যে কথাটা বলতে চাই, আমি ছাত্ররা যে আন্দোলন করেছে, প্রথম যখন তারা সংস্কার আন্দোলন করেছিল, আমি একজন মুক্তিযুদ্ধে যাওয়া একজন মানুষ হিসেবে বলবো, আমি এটাকে কোনোভাবেই সমর্থন করি না যে 30% করে রাখতে হবে। এটা কোনোভাবে আমি সমর্থন করি না। এখানে সংখ্যা প্রকৃত যারা, সেই জায়গা যদি আপনি নিয়ে আসতে পারেন, তাহলে ওই ছাত্রের ইয়ে হবে। এবং এখানে 40%-এর ভিতরে কামড়াকামড়ি ঢিবাঢিবি করবে, এটা হতে পারে না। একটা দেশে মিনিমাম বৈষম্য বিহীন একটা রাষ্ট্র বা একটা স্বাধীন রাষ্ট্র কায়েম করার দরকার। সব শেষে বলবো, হবে এটা কি করে? হবে এটা কি করে? মুক্তিযোদ্ধাকে ভোট দিতে দেয় না, অমুক্তিযোদ্ধাকে ভোট দিতে দেয় না, মানুষকে ভোট দিলে যেতেই দেয় না, ভোট লাগেই না। আজকে এই দুর্নীতির কারণটা কি? সরকার দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে, সংসদে আইন পাস করেছে, তুমি দুর্নীতি করো তোমার কোনো বিচার হবে না। কুইক সেন্ট্রাল এই যে এর ব্যাপারে, যেটা বিদ্যুতের ব্যাপারে যেটা দিয়েছে, সরকারি কর্মকর্তাদের বলেছেন, তাদের ব্যাপারে বলেছেন যে তাদের বিরুদ্ধে বা তাদের জমি জমা তাদের কোনো হিসাব দেওয়া লাগবে না,
জমা দেওয়া লাগবে, হিসাব জমা দেওয়া লাগবে না। এবং তারা অন্যায় করলে গ্রেপ্তার করতে হলে ঊর্ধ্বতন জি। কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। এই যে সরকার প্রাতিষ্ঠানিক করে দিল, দুর্নীতি করার সুযোগ করে দিল, যে কারণে বাংলাদেশটা আজকে এই পর্যায়ে চলে গেছে। এখান থেকে অবশ্যই আমাদেরকে বেরিয়ে আসতে হবে। ধন্যবাদ। আপনাকে